দিল্লি বিস্ফোরণের পর সব থেকে বেশি আলোচনা হচ্ছে আল ফালাহ ইউনিভার্সিটি নিয়ে। কারণ যে ডাক্তাররা ধরা পড়েছেন তারা সকলেই কোনো না কোনোভাবে এই আল ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে জড়িত। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে আল ফালাহ ইউনিভার্সিটিকে অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানাতে হয়েছে যে তাদের সঙ্গে এই যে বিস্ফোরণ, এই পুরো বিস্ফোরণের কোনো যোগ নেই। যারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তারা ব্যক্তিগত সদিচ্ছায় এই ধরনের ঘৃণ্য কাজ করেছে। কিন্তু পাশাপাশি প্রশ্ন ওঠে, যদি এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই বিস্ফোরণের সঙ্গে কোনোভাবে দায়ী না থাকতো বা জড়িয়ে না থাকতো, তাহলে কিভাবে দিনের পর দিন ল্যাব ব্যবহার করলো এই ডাক্তাররা, কিভাবে একের পর এক লকারে বিস্ফোরক পদার্থকে জমাতে পারলো এই ডাক্তাররা। ফলে অনেক কিছুতে এখন সব থেকে বেশি সন্দেহের মুখোমুখি কিন্তু হয়েছে এই আল ফালাহ ইউনিভার্সিটি। বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য আল ফালাহ ইউনিভার্সিটিকে নিয়ে প্রচার হচ্ছে। আমি একদম যে তথ্যগুলো অথেন্টিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই আল ফালাহ ইউনিভার্সিটিকে চালায় আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট, যা কিন্তু তৈরি হয়েছিল 1995 সালে। এবং এই ইউনিভার্সিটির বহু তথ্য ঘাটাঘাটি করলে দেখা যায় যে প্রধানত আরব কান্ট্রি এবং গালফ রিজিয়ন থেকে কোটি কোটি টাকা ডোনেশন কিন্তু এই ইউনিভার্সিটি পায়। এবং কাতার এবং সৌদির বহু ব্যক্তিত্ব এই ইউনিভার্সিটি কিন্তু কার্যত ডমিনেট করেন ডোনেশন দিয়ে। ফলে কাতারে এবং সৌদিতে কারা এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে দিনের পর দিন টাকা দিচ্ছেন এবং এই ইউনিভার্সিটির আড়ালে কোনো ঘৃণ্য ভারত বিরোধী ষড়যন্ত্রমূলক কাজ হচ্ছে কিনা, সেটাই এখন ভারতের গোয়েন্দাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভাবার বিষয়। পাশাপাশি দেখুন, এই পুরো ঘটনায় কালকে দুজন আরও মহিলা ডাক্তারকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। টুইটে এক সাংবাদিক, ভারতের অন্যতম বিখ্যাত সাংবাদিক, তিনি কিন্তু এই তথ্য সামনে আনেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু কাশ্মীরের বাসিন্দা। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট এর ভিতরে আছে, এই পুরো ঘটনায় তুরস্ক এবং বাংলাদেশের নামটা জড়িয়ে গেল কালকে। কেন আমি বলছি? কারণ এই দুই গ্র্যাজুয়েট যারা মহিলা ডাক্তার এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন বলে অনুমান করা হয়েছে, তারা দুজনেই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে তারা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়তে গেছিলেন ঢাকাতে, এবং ঢাকা মেডিকেল কলেজের তারা স্টুডেন্ট ছিলেন। এবং ঢাকা মেডিকেল কলেজে যখন পড়তে যান তখনই এদের ব্রেন ওয়াশ করা হয়েছে, জিহাদিপনা মানসিকতায় দীক্ষিত করা হয়েছে, ইসলামের ভুল ব্যাখ্যা করে এদেরকে সন্ত্রাসবাদী তৈরি করা হয়েছে বলে ভারতের গোয়েন্দারা কিন্তু আপাতত মনে করছেন। এবং শুনলে অবাক হবেন, এই দুই মহিলা ডাক্তার নাকি দিল্লি ব্লাস্টের লজিস্টিক্যাল সাপোর্ট করেছেন। এবং বুঝতেই পারছেন কত বড় নেটওয়ার্ক এরা তৈরি করেছিল। এবং সকলেই ডাক্তার, কেউ চায়না থেকে পাস আউট করে এসছেন, কেউ ঢাকা থেকে করে এসছেন, কেউ আবার তুরস্কতে ট্রাভেল করেছেন। ফলে সব মিলিয়ে ইসলামিক ন্যাটো তৈরি করার যে পরিকল্পনা, কোথাও না কোথাও এটার কিন্তু ছাপ দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করেও দেখা যাচ্ছে, যা কিন্তু স্পষ্ট হয়ে গেল কালকে পরিষ্কার। পাশাপাশি যে মৌলবীকে নিয়ে এত আলোচনা, যে মৌলবী এই ঘটনার মূল মাস্টার মাইন্ড, যে আসলে এই ডাক্তারগুলোকে খুঁজে খুঁজে বার করে এদেরকে এই অপরাধে সামিল করেছেন, সেই মৌলবী আসলে একটি সংগঠন তৈরি করতে চেয়েছিলেন এবং একটি সংগঠনের প্রচারক, যার নাম গাজা ই হিন্দ। এই গাজা ই হিন্দের কাজটি ছিল আসলে এই সকল ডাক্তারদের মোটিভেট করা, দিনের পর দিন হেট্রেট স্পিচ করা, স্প্রেড আউট করা এবং এদেরকে ইন্সপায়ার করা। দেখুন, একজন গোয়েন্দা দপ্তরের আধিকারিক স্পষ্ট একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন, দে হ্যাড এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়্যার দে ওয়ান্টেড টু স্ট্রাইক। অর্থাৎ এই পরিকল্পনাটা এতটাই সুনিপুণ দক্ষতায় হয়েছিল যে তারা জানতো যে এক্স্যাক্টলি কোথায় তারা স্ট্রাইক করতে চায়। এবং তারা পরিষ্কার বলেছেন, দে ওয়ার প্রিপেয়ারিং স্ট্র্যাটেজিক্যালি রেদার দ্যান অ্যাক্টিং ইম্পালসিভলি। অর্থাৎ তারা যেহেতু পেশায় ডাক্তার ছিলেন, ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজিক ওয়েতে তারা কিন্তু এই পরিকল্পনা করেছেন, কোনো ইম্পালসিভ ডিসিশন নেননি। এবং এর ফলেই কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণ দিল্লির বুকে হয়েছে। অর্থাৎ আমরা কি দেখলাম? আল ফালাহ ইউনিভার্সিটি, যেখানে মিডিল ইস্টের একাধিক কোটি কোটি টাকা ফান্ডিং ঢুকছে, সৌদি কাতারের মতো দেশের নাম জড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের গ্র্যাজুয়েট দুজন মহিলা ডাক্তারকে গ্রেফতার করা হলো, যে বাংলাদেশ বর্তমানে জেহাদিপনায় মানসিকতায় বিশ্বাসী। সেই দুই ডাক্তার বাংলাদেশে যখন মেডিকেল নিয়ে পড়তে গেছিলেন তখনই তাদের ব্রেন ওয়াশ করা হয়েছিল। পরবর্তীকালে তারা ভারতে ফিরে আসেন, তাদের বাড়ি কাশ্মীরে। ভারতে ফিরে আসার পর তারা এই মৌলভীর খপ্পরে পড়েন, দুয়ে দুয়ে চার হয়ে যায়। অত্যন্ত সহজ প্রসেসে এই ডাক্তার
দুই ডাক্তার ভারত বিরোধী হয়ে উঠলেন। পাশাপাশি যে তথ্য আমাদের সামনে আরো চিন্তা বাড়ায়, কেন আমি বলছি যে বাংলাদেশ, তুরস্ক, ইস্তাম্বুল যোগ, মিডল ইস্ট যোগ, কারণ গোয়েন্দারা খুঁজে পেয়েছেন যে আদিল, এই যে পার্টিকুলার যে ব্যক্তিকে নিয়ে এত আলোচনা, সেই ব্যক্তি হলো মুজাম্মেল এবং আদিল। এই দুই ব্যক্তি এবছর শুরুর দিকে তুরস্কতে ট্রাভেল করেন, অর্থাৎ তুরস্কতে গেছিলেন। কোন তুরস্ক? যে তুরস্ক ভারত বিরোধিতায় মগ্ন, অপারেশন সিন্দুরে পাকিস্তানকে ওপেন সাপোর্ট করেছে, ডিপ্লোম্যাটিক, স্ট্র্যাটেজিক এবং মিলিটারি সাপোর্ট দিয়ে ভারতের বিপক্ষে যে তুরস্ক দিনের পর দিন ষড়যন্ত্র করেছে, সেই তুরস্কতে ট্রাভেল করেছিলেন আদিল এবং মোজ্জেম নামক এই ডাক্তারটি। এবার সেখানে তাদেরকে একজন টপ অপারেটর বা হ্যান্ডেলার রিসিভ করেন এবং তাদের থাকার ব্যবস্থা করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন ফরেন অপারেটিভসের দেখাও নাকি করিয়ে দিয়েছিলেন সেই টপ হ্যান্ডেলার। এমনকি তাদের ফোন থেকে 400টির বেশি এনক্রিপ্টেড যে মেসেজ পাওয়া গেছে, সেখানে কিন্তু ফান্ড ট্রান্সফারিং, লজিস্টিক সাপোর্ট, বিস্ফোরণের প্ল্যান অফ অ্যাকশন, মানে পার্টিকুলার যে বিস্ফোরণ উদ্ধার হয়েছে, অস্ত্র, এই সমস্ত কিছু নিয়ে দিনের পর দিন যে কথা হয়েছে তা কিন্তু গোয়েন্দারা জানিয়েছেন। এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি গাড়ির হদিশ ভারতের গোয়েন্দারা কিন্তু পেয়েছেন। ভারতের গোয়েন্দারা এটা ফিল করেছেন যে একটি গাড়ি এই দুর্ঘটনার বা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত নয়। কেন দুর্ঘটনা বললাম? কারণ এই নিয়ে একটি ভিডিও আমি অলরেডি বানিয়েছি। যে বোমটি ব্যবহার করা হয়েছিল সেটি হলো আনপ্রিপেয়ার্ড বোম, কোনো না কোনোভাবে সেটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আজকে আরও একটি গাড়ির সন্ধান ভারতের গোয়েন্দারা কিন্তু পেয়েছেন এবং এই পুরো ঘটনায় ফরিদাবাদ, সেখানে কিন্তু রেড চালানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং ফরিদাবাদ থেকে আরও একটি গাড়ির হদিশ পেয়েছে, যে গাড়ি হলো মারুতি সুইফট ডিজায়ার, যেখানে কিন্তু বিস্ফোরক পাওয়া গেছে গাড়িতে এবং সেই গাড়িতে যে বিস্ফোরক পাওয়া গেছে তার কেমিক্যাল যে কম্পাউন্ড, সেই কেমিক্যাল কম্পাউন্ডের সঙ্গে দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত কেমিক্যাল কম্পাউন্ড মিলে যাচ্ছে। অর্থাৎ প্রশ্ন উঠে গেল যে তারা কি লজিস্টিক চেন ওয়াইজ এই বিস্ফোরণ কোঅর্ডিনেট ওয়েতে করতে চেয়েছিল? মানে একটি গাড়ি বিস্ফোরিত হবে, আর একটা গাড়ি ওয়েট করবে, সেই গাড়িতে কেন বিস্ফোরক রাখা হলো, সেই কেমিক্যাল কম্পাউন্ড কে জোগাড় করলো? অনেক প্রশ্ন কিন্তু কালকে উঠে গেল এই পুরো ঘটনাকে কেন্দ্র করে। কোথাও না কোথাও অপারেশনাল ইউজের জন্য সেই গাড়ি কি রাখা ছিল, নাকি কোনো পার্টিকুলার অ্যাটাক করার পরিকল্পনা ছিল, যা ভারতের গোয়েন্দারা কিন্তু ভেস্তে দিলেন, তা কিন্তু মনে করছেন একাধিক বিশেষজ্ঞ। এই প্রশ্ন কিন্তু উঠেছে। পাশাপাশি এই যে লজিস্টিক চেন, এই লজিস্টিক চেন এই মুহূর্তে নেটওয়ার্ক ম্যাপিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে এবং এদের সকলের মোবাইল ডাটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং তারপরেও কিন্তু একাধিক তথ্য আমাদের সামনে আসছে এবং যে তথ্য আরও ভাবাচ্ছে তা হলো যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ি চালাচ্ছিলেন ডক্টর উমার। আমরা জানি সেই ডক্টর উমার বিস্ফোরণের আগে দিল্লির প্রায় 12টি লোকেশন সে গাড়ি নিয়ে ঘুরেছেন, 16টি জেলা দিল্লির বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেল করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাউথ ইস্ট দিল্লি, ইস্ট দিল্লি, সেন্ট্রাল দিল্লি, নিউ দিল্লি ডিস্ট্রিক্ট, নর্থ দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, অর্থাৎ গোটা দিল্লি প্রায় চষে খেয়েছে এই বিস্ফোরক ভর্তি গাড়ি। এবং এই বিস্ফোরক ভর্তি গাড়ির পিছনে আরও একটি বিস্ফোরক ভর্তি গাড়ি মারুতি সুইফট ডিজায়ার, সেটি ওয়েট করছিল। কেন ওয়েট করছিল, কি কারণে ওয়েট করছিল, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে আন্তর্জাতিক ষড়যন্ত্র এই পুরো বিষয়টাই যে আছে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, যখন তুরস্কের যোগ পাওয়া যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল কলেজে 2জন ছাত্রী গ্রেফতার হচ্ছে। ফলে সব মিলিয়ে ভারত বিরোধী চক্রান্তগুলো তারা যেভাবে বাস্তবে রূপায়ণ করেছে তা ভারতের জন্য হয়তো সাময়িক একটি অস্বস্তি দিলেও লং টার্মে কিন্তু ভারত তার প্ল্যান অফ অ্যাকশন সাজিয়ে ফেলতে অনেক বেশি সুবিধা হচ্ছে এবং সব মিলিয়ে একের পর এক আপডেট আমাদেরকে কিন্তু চমকেই দিচ্ছে। যাই হোক, অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও চ্যানেলে বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।